ভরা হাসপাতালে দিগন্তের গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে জারুল। হাসপাতালের নিস্তব্ধ শীতল পরিবেশে চড়ের তীক্ষ্ণ শব্দটি যেন বজ্রপাতের ন্যায় প্রতিধ্বনিত হয়ে উঠল। মুহূর্তের জন্য সমগ্র করিডোর স্তব্ধতায় নিমজ্জিত হল। চিকিৎসক, নার্স, এমনকি অপেক্ষমান রোগীর স্বজনেরাও বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল সেই অপ্রত্যাশিত দৃশ্যের দিকে। জারুলের বক্ষ তখন দ্রুত উঠানামা করছে। ক্রোধ, অভিমান, অপমান ও বহু বছরের দহন তার সমগ্র সত্তাকে প্রজ্বলিত করে তুলেছে। তার চোখ দুটি রক্তিম, অথচ অশ্রুসজল। মনে হচ্ছিল বছরের পর বছর ধরে হৃদয়ের অতল গহ্বরে সঞ্চিত সমস্ত ক্ষোভ আজ এক মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। অন্যদিকে দিগন্ত সম্পূর্ণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে নিজের গালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টিতে বিস্ময়, অপমান এবং এক অজ্ঞেয় প্রশ্নের ছায়া। সে বুঝতেই পারছিল না ঠিক কোনো অপরাধের জন্য এই আকস্মিক আঘাত তার প্রাপ্ত হল। জারুল কাঁপতে থাকা ঠোঁট ধীরে ধীরে নড়ে উঠল। যে মেয়েটার পরিচয় জানতে এত ব্যাকুল হয়ে উঠেছ, যে শিশুটির বাবাকে নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছ, সেই মানুষটা তুমি, দিগন্ত। তুমিই তার বাবা। কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সময় তার গতি হারিয়ে ফেল। দিগন্তের দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হল ছোট্ট মেয়েটির মুখে। এতক্ষণ যে দৃশ্যটিকে কেবল কাকতালীয় ভেবেছিল, এখন সেটিই নির্মম সত্য হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির তার কার্বন কপি। চোখ, ঠোঁট, এমনকি বিস্মিত হয়ে তাকিয়ে থাকার ভঙ্গিটুকুও তার নিজের শৈশবের প্রতিচ্ছবি। তার মুখের সমস্ত রক্তিম আভা নিমেষেই ম্লান হয়ে গেল। বুকের ভেতর যেন এক অদৃশ্য ভূমিকম্প শুরু হল। জীবনের সবচেয়ে অবিশ্বাস্য সত্যটি তাকে মুহূর্তের মধ্যে নিঃশব্দ, নিস্তব্ধ ও নির্বাক করে দিল। এদিকে জারুল এর হৃদয়েও বয়ে চলেছে আরেক ঝড়। বহু বছর আগে এই মানুষটিই তাকে ভুল বুঝেছিল, তাকে একাকিত্বের অতল গহ্বরে নিক্ষেপ করেছিল। সেই থেকে প্রতিটি রাত্রি, প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম তাকে একাই বহন করতে হয়েছে। মাতৃত্বের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সে দিন পার করেছে, রাত পার করেছে, কিন্তু কোনো দিনও তার সন্তানের কাছে বাবার অনুপস্থিতির শূন্যতা পূরণ করতে পারেনি। আজ সেই মানুষটিই তার সন্তানের পরিচয় জানতে চাইছে। কী নির্মম পরিহাস! কী নিষ্ঠুর নিয়তি! জারুলের চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রুর মধ্যেও ছিল তীব্র ক্ষোভের দীপ্তি। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আল্লাহর দোহাই লাগে, এইবার আমাদের পিছু ছাড়ো তুমি। তুমি তোমার পরিবার আমাকে ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দিয়েছ, এখন আমার মেয়েটাকে কেড়ে নিও না, আমাদের ভালো করে বাঁচতে দাও। কথাগুলো যেন প্রতিটি শব্দে দিগন্তের হৃদয়ে তীক্ষ্ণ শলাকার ন্যায় বিদ্ধ হতে লাগল। সে এক পা এগিয়ে এল, কিন্তু তার পদক্ষেপে ছিল দ্বিধা, অনুশোচনা এবং অসহনীয় মানসিক বিপর্যয়। তার সামনে দাঁড়িয়ে আছে তারই রক্তের উত্তরাধিকার, অথচ শিশুটি তাকে চেনে না, তাকে বাবা বলে ডাকে না, এমনকি তার অস্তিত্ব সম্পর্কেও অবগত নয়। এর চেয়ে নির্মম শাস্তি আর কি হতে পারে? হাসপাতালের সেই শীতল কক্ষটিতে তখন দুটি মানুষের অনুভূতির সংঘর্ষ চলছিল, একজনের বহু বছরের জমাট বাঁধা অভিমান, আরেকজনের আকস্মিক উপলব্ধির নিঃশব্দ বিপর্যয়। দিগন্ত একবার আশপাশ ভালো করে লক্ষ্য করে সবাইকে চলে যেতে ইশারা করে। দৃঢ় পায়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। কাপা কাপা ঠোঁটে শব্দ করে চুমু খায়। দিয়া ডাগর ডাগর চোখে অচেনা ব্যক্তিকে দেখে ঘাবড়ে মায়ের দিকে তাকায়। চোখে মুখে ভেসে উঠে ভয়ের ছাপ। দিগন্ত মেয়েকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। তার অংশ। সরি মা, আমসরি। ছোট দিয়া ঠোঁট উল্টে কান্না জোড়ে দেয়া। হকচকিয়ে উঠে জারুল আর দিগন্ত। জারুল তাড়াহুড়ো করে এগিয়ে যায়, কিন্তু দিগন্তের বাহু থেকে আলাদা করতে পারে না। সে আস্তে করে মেয়েটাকে পরখ করে। কোমল গলায় বলল, কোথাও ব্যথা পেয়েছ? দিয়া ফোঁস ফোঁস করে কান্না কান্না ভাব নিয়ে বলে, না। দিগন্ত মুখটা কাদো কাদো করে ফেলল। তোমার মা আমাকে মারে। এত বড় লোককে এইভাবে পানি ছাড়া কান্না করতে থেকে হতবাক ছোট দিয়া। পাশ থেকে জারুল সূচক শব্দ করে, খানিকটা লজ্জাও পায়। দিগন্তের ফর্সা গাল লাল হয়ে আছে, 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। দিয়া এইবার অচেনা ব্যক্তিকে কান্না করতে দেখে সান্ত্বনা স্বরূপ বলল, আমালেও মালে। তাক কাননা করো না। দিগন্ত এইবার মেয়েকে কোলে তুলে নেই। অসুস্থ মেয়েকে কোলে তুলে নেওয়ার ঘাবড়ে যায় মা মেয়ে দুজন। দিয়া দিগন্তের পুরো মুখ ছোট ছোট হাতে স্পর্শ করে বলে, তুমি কি আমাল পাপা? দিগন্ত অবাক। তাকে চিনু কি করে? তাকে তো চিনার কথা না।
সে তো ভেবেই নিয়েছে অনেক কাঠখোট পোড়াতে হবে মেয়েকে পাপা ডাক শিখানোর জন্য। সে ঘাট ঘুরিয়ে জারুল এর দিকে তাকা। সে মুখ ফিরিয়ে নেয়া। দিগন্ত এইবার একটু হাসে, যাক, মেয়েটা এত কিছুর পর ও তাকে তার সন্তানের চোখে খারাপ বানায়নি। তার হৃদয় হিমালয়ের পাদদেশের মতো ঠান্ডা হয়ে গেল। দিগন্ত মেয়েকে কোলে নিয়ে জরুল চর হাত চেপে ধরে হাঁটা ধরে। কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। জারুল হাত ছাড়তে ছাড়তে বলল। সরি, ওই বাসায় আমি আর কাজ করব না। ছাড়ুন। দিগন্ত ঘাট ঘুরিয়ে তাকাল জারুলের দিকে। শান্ত চাহনি। গম্ভীর মুখে বলল, দেখো, মেয়ের সামনে অতীতের কিছু বলতে চাচ্ছি না। যা বলছি চুপচাপ করো। জারুল সূচক শব্দ করে বলল, সময় হলে আমার জায়গা আমি বুঝে নিব। হনহনিয়ে বেরিয়ে আসে জারুল। দিগন্ত তার দিকে একবার তাকিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মা আমাকে বকে দিয়া ঠোঁট ফুলিয়ে ফোঁস ফোঁস করতে করতে বলে, আমালেও জারুল নাক মুখ কুচকে বাপ মেয়ের দিকে তাকাল একবার। গল্প দিতে দিতে অনেক রাত হয়ে, তাই আগে পড়তে লেখিকার পেজ ফলো দিয়ে রাখুন। এসি করা বিশাল ড্রয়িংরুমের মার্বেল ফ্লোরে খটখট করে হেঁটে বেড়াচ্ছেন ৭৫ বছরের জহুরা খান। তার পাশেই দাঁড়িয়ে আছে জিসা। চোখে মুখে রয়েছে কান্নার চাপ, গালে রয়েছে ৫ আঙ্গুলের ছাপ। জাহুরার পরনে দামি জামদানি, গায়ে সোনার গয়না, কিন্তু চোখে মুখে রাজ্যের অস্থিরতা। তাই মাথায় চেপে বসিয়েছেন মোটা আইস প্যাক। দামি ফ্রিজের বরফ গলে গলে পানি হয়ে কপাল বেয়ে নামছে। মাথার রগগুলো টনটন করছে টেনশনে। অস্থিরতায় ঘরের এক কোণ থেকে আরেক কোণে পায়চারি করছেন। পায়ের নিচে দামি কার্পেট, হাতে হীরার আংটি, কিন্তু শান্তি নেই এক ফোঁটা। আইস প্যাকের ঠান্ডা আর টেনশনের গরমে শরীর ঘামে ভিজে যাচ্ছে। মুখে বিড়বিড় করে কি যেন বলছেন। নানুমনি, দিগন্তকে সব কিছু বলার আগে আমাদের রাস্তা থেকে এই ভিখারির বাচ্চাকে সরাতে হবে। দেখো আমাকে আজ জোড মেরে কি করেছে। জহুরা পাইকারি থামিয়ে বাঁকা হাসল। মুখ বেঁকিয়ে বলে, বললেও লাভ নাই। ওই মেয়েকে ধরতে পারবে না। কোটি কোটি টাকার সম্পত্তি তার হাত ছাড়া হবে। ১ টাকাও আমি তাকে দিব না। আশা করি দিগন্ত এত বোকামি করবে না। জিসা একটু এগিয়ে আসল। ন্যাকামি করে বললে, আমাকে যে চড় মারল তুমি কিছু করবে না নানুমনি? করব তো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তার পাখা আমি কেটে ফেলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দুপুর ১২টা। দিগন্ত আর জারুল পাশাপাশি হাঁটছে। দিগন্তের কোলে দিয়া ঘাট এগিয়ে ঘুমিয়ে আছে। মেয়েকে বক্ষে জড়িয়েই হেঁটে চলছে দুজন। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, দুজনের মাঝে নীরবতা। দিগন্ত কয়েকবার ঘাড় ঘুরিয়ে তাকায়, কিছু কিছু বলতে গিয়েও গিলে ফেলে। জারুল বিশ্বাসটা বার কয়েক লক্ষ্য করে ফোঁস করে শ্বাস ফেলে, কিন্তু কিছু বলে না। চলে যায় মিনিট কয়েক। কিছু সময় পর গলা পরিষ্কার করে দিগন্ত গম্ভীর মুখে বলে, ৬ বছর আমাকে আমার মেয়ে থেকে এবং মেয়েকে আমার থেকে দূরে রাখার কারণ কি মিসেসে খান? জারুল ঘাড় নামিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। ঢোক গিলে গলার মাঝে আটকে আসা দলা পাকানো কান্নাগুলো আটকানোর চেষ্টা করে। উপর থেকে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতর থেকে খুবই দুর্বল সে। দিগন্ত ডান হাতে মেয়েকে আগলে রেখে বা হাতটা জারুল এর কাঁধের উপর রাখে। সে হয়তো যেই মুহূর্তে তার মনের পরিস্থিতি বুঝতে পারছে। জারুল হাতটার দিকে তাকিয়ে দিগন্তের দিকে তাকায়। টলমল করছে চোখের পানি। তিরতির করে ঠোঁট কাঁপছে। ৬ বছর আগের বিভীষিকাময় পরিস্থিতির কথা মনে হতেই কলিজা ফেটে যাচ্ছে তার। না চাইতেও ২ গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিরতির করছে অধর দুইটা। দিগন্ত অবাক হয় খুব। তার কথা প্রশ্নটাতে এতটা রিয়েক্ট করবে জারুল, সেটা হয়তো সে ভাবতেই পারেনি। জারুলের কান্নায় মুখাবয়ব দেখে দিগন্ত একটা শ্বাস ফেলে কাঁধে রাখা হাতটা মাথা স্পর্শ করে মুলায়েম কণ্ঠে বলে, তাক বলতে হবে না, চলো। জারুল টলমলে চোখে আবারও থাকাল দিগন্তের শান্ত মুখের দিকে। দুইজন হাঁটতে হাঁটতে ১৫ মিনিটের মধ্যেই চলে আসে কড়াইল বস্তির সামনে। রাস্তায় আর কোনো কথা হয়নি তাদের মাঝে। দিগন্ত ঘুমন্ত মেয়েটাকে জারুল এর কোলে এলিয়ে দিয়ে সে চলে আসতে নিলে জারুল দিগন্তের হাতটা চেপে ধরে। দিগন্ত হাত চেপে ধরা হাতটার দিকে অনুসরণ করে জারুল এর মুখের দিকে তাকায়। চলো। জারুল টেনে নিয়ে আসে। কড়াইল বস্তি ঘেঁষে দাঁড়িয়ে থাকা উঁচু বিল্ডিং দুতলায়। জারুল আর দিগন্ত প্রবেশ করে বাড়িতে। দিগন্ত ঘাট ঘুরিয়ে দেখছে বাসাখানা।
একদম নীরব মনে হচ্ছে মা মেয়ে ছাড়া তেমন কেউ থাকে না। ঘর দেখতে দেখতে দিগন্ত গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ে দেয়। তুমি একা থাকো? বাবা মা কই? আসো। জারুল মেয়েকে কোলে নিয়ে বেডরুমে যেতে যেতে বলে। দিগন্ত ও তার পিছু পিছু যায়। রুমে প্রবেশ করতেই চোখ যায় খাটের মাঝে শুয়ে থাকা মধ্যবয়স্ক নারীর দিকে, যার মুখ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে লালা। পাশ থেকে একটা ১৬ কি ১৭ বছরের মেয়ে তা পরিষ্কার করছে। মুখটা খানিকটা বেঁকে রয়েছে। স্টান হয়ে শুয়ে আছে সে, কোনো নড়াচড়া করতে পারে না। দিগন্ত বিস্ময় দৃষ্টিতে একবার বিছানায় তাকাচ্ছে তো আরেকবার জারুলের দিকে তাকাচ্ছে, যে এই মুহূর্তে মেয়েকে শোয়াতে ব্যস্ত। দিগন্ত বড় চোখে তাকিয়ে আনমনেই বলে, জারুল তোমার মা? জারুল খানিকটা ফিকে হাসল। রুম থেকে মেয়েটাকে চলে যেতে বলে। মেয়েটা মাথা নিচু করে চলে যেতেই জারুল খাটের কোনায় মায়ের মাথার পাশে বসে বলে, হে আমার মা। আর মার এমন অবস্থার জন্য দায়ী আপনার পরিবার। দিগন্ত হয়তো জানত এমন কিছু একটাই বলবে। জারুল আরেকটু হেসে মায়ের মাথার উপর হাতটা রেখে ফের বলে, আপনি জানতে চেয়েছিলেন না আপনাকে কেন আপনার মেয়ের থেকে এবং আপনার মেয়েকে কেন আপনার থেকে আলাদা করেছি? যদি আমি সেই পথ না ধরতাম তাহলে আমার মা আজ আমার চোখের সামনে থাকত না, যেরকম আমার বাবা নেই আজ। কথাটা শোনতেই অবাক চোখে তাকায় দিগন্ত। সে অবাকের উপর অবাক হচ্ছে। জারুলের বাবা মা দুজনেই সুস্থ সবল মানুষ ছিল, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে তাদের সংসারটা এইভাবেই ছিন্ন হয়ে গেল? জারুল তাদের বাসায় কাজ করে দেখে ভেবেছিল হয়তো সে দ্বিতীয় বিয়ে করেছে, স্বামী ভালো না তাই কাজ করছে, এত কিছু সে আন্দাজ করতে পারেনি। কথাটা শেষ করে একটা শুকনো ঢোক দিলে জারুল। চোখ দুইটা ছলছল করে উঠল তার। কয়েক সেকেন্ডের ভিতরে ছলছল করা চোখ দুইটা থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। সে কাপা কাপা গলায় বলে, আজ আমাকে এই পরিস্থিতিতে দাঁড় করানোর একমাত্র কারণ হল আপনাকে ভালোবাসা, গোপনে বিয়ে করে আপনার সন্তানের মা হওয়া। আমার এই পাপের শাস্তি স্বরূপ আজ আমার মা পক্ষাঘাত। সেইখানে আমার অপরাধ? আমার পরিবারের কে তোমার সাথে এত বড় অন্যায় করেছে? কিভাবে করেছে বলো? আই ওয়েন্ট টু এভরিথিং। কে সে অমানুষের বাচ্চা? দাঁত কিডমি দিয়ে বলল দিগন্ত। চোখ দুইটা রক্তিম হয়ে আছে। জারুল একটা ফাঁকা ঢোক গিলল। দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, আপনার ফিয়ন্সি জিশা শিকদার, কিন্তু তার সাথে আপনার বাড়ির কারো হাত আছে। কার হাত সেইটা জানি না। ওরে তো আমি জিন্দা কবর দিয়ে দিব। তার আগে ওর কলিজাটা আমি মেপে দেখব কত্ত বট কলিজা ওর, যে আমার স্ত্রী সন্তানের দিকে চোখ দেওয়ার সাহস করল। দাঁতে দাঁত চেপে ধরল দিগন্ত। তার চোখ দুইটা আগুনের লেলিহান শিখার মতো লাল হয়ে আছে, যেন দাও দাও করে আগুন জ্বলছে চোখে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। দাঁতে দাঁত চেপে ধরেই জারুল এর উদ্দেশ্যে ফের প্রশ্ন ছুড়ে দেয়, কি করেছে ও? কি বলেছে সব বলো। টেল মি। এত কিছু বলে লাভ কি? যা হারানোর তা তো হারিয়েই ফেলেছি। বাবাকে হারালাম, মা হলো প্যারালাইসিস। এখন মেয়েটাকে বাঁচাতে পারলেই হলো। ওই শকুনের চোখ পড়েছে আমার মেয়ের দিকে। বলতে বলতে কেঁদে ফেলে জারুল। বিছানায় শুয়ে থাকা সালমাও চোখের পানি ফেলছে। জারুল যেন একটা ভরসা করার মতো মানুষ পেল। কেঁদে যেন অশান্ত মনটাকে একটু শান্ত করছে। কিন্তু দিগন্তের এই কান্নাটা সহ্য হল না। সে ডোরা সাপের ন্যায় ফসতে ফসতে বের হতে গেলে আটকিয়ে দেয় জারুল। কোথায় যাচ্ছ? ওই অমানুষটার কলিজা ভুনা খেতে। জারুল চোখের পানি মুছে একটু শান্ত হয়। দিগন্তকে নিয়ে বসে নিজেও পাশে বসে আস্তে করে বলে, আগে তোমার পরিবারের কে এসব করাচ্ছে তাকে বের করতে হবে। এই উল্টাপাল্টা কিছু করলে হিতে বিপরীত হতে পারে। আমার মেয়েটার উপর কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকের তো হলো এইটা। তাহলে কি করতে হবে? কিছুটা নীরব রইল। কিছু মুহূর্ত পর বলে, তুমি পারবে? দিগন্ত নীরব চোখে তাকায়। সব ছেড়ে চলে আসব। ত্যাগ করে ফেলব পরিবার? হালকা হেসে ফেলে জারুল। দিগন্ত বরাবরই তার প্রতি উন্মাদ। দুনিয়া ছাড়তে রাজি ছিল, কিন্তু নিষ্ঠুর নিয়তি তাদের কত বছর আলাদা করে রাখল। কিছুই ছাড়তে হবে না। সবার সাথে ভালো সম্পর্ক রাখবে এখনের থেকেও। আর কোম্পানিতে লস করাতে হবে যেন পথে বসে যায়, বাকিটা আমি করব। হে যাই করো, আমার বাড়িতে কাজের লোক হিসাবে যেন না দেখি। বাড়িতে কাজের লোক হিসেবে না ঢুকলে কিছুই করতে পারতাম না।
বলে জারুল উঠে চলে যায়। দিগন্ত নীরব চোখে তার চলে যাওয়া দেখে সেও উঠে মেয়েকে দেখে মেয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে আসে। দীর্ঘ ৬ বছর পর আবারও হেই ভালোবাসার মানুষের সাথে মন খুলে কথা বলে যেন নিজেকে একটু হালকা মনে হচ্ছে। একটুখানি ভয়ও লাগছে। জারুল নিজের মনের কনফিউজ দূর করতে মাকে বলে, আচ্ছা মা, আমি কি দিগন্তকে বলেন ভুল করেছি? সে কি আমাদের পক্ষে থাকবে? আমি যা বলেছি তা করবে? মা, আমি তারে ডিভোর্স লেটার পাঠালেও সে কিন্তু সাইন করেনি। তাহলে কি বিশ্বাস করতে পারব না বলো? সালমা বেগম বাঁকা ঠোঁটে হাসির রেখা দেখা দিল। মায়ের মুখে হাসি দেখে একটু নিশ্চিত হল জারুল। জারুলের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত ১১টা ছুঁই ছুঁই করছে। বাড়ি ফিরতে ফিরতে ১১টা পেরিয়ে ৪০ মিনিট। পুরো খান বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। সকল লাইট অফ। দিগন্ত দরজা খুলে চৌকাঠ পেরুতেই বাড়ির ভিতর থেকে একটা কঠিন গলার আওয়াজ ভেসে আসে। দাঁড়াও। দিগন্ত সিঁড়িতে পা রাখতে গিয়েও নামিয়ে দাঁড়িয়ে পড়ে। ওহ দাদি, বলো। জহুরার চাপা কণ্ঠে ফের ভেসে আসে। কোথা ছিলে? দিগন্ত মনের আনন্দে সব বলে দিতে গিয়েও মুখটা গম্ভীর করে বলে, একটু কাজ ছিল। সারাদিন অফিসে যাওনি, এত রাতে বাসায় ফিরেছ কি করেছ? জহুরার কণ্ঠে সন্দেহ। দিগন্ত স্বাভাবিক কণ্ঠে বলে, ভেবেছিলাম জিসাকে নিয়ে ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি অফিস থেকে ফিরি, কিন্তু গাড়ি নষ্ট হয়ে যায়, ওইটা ঠিক করাতে করাতে রাত হয়েছে। জানো তো আমার খুব শখের গাড়ি, তাই ফেলে আসিনি। আচ্ছা যাও। আর দেরি করবে না, জিসা উপরেই আছে। দিগন্ত আর দাঁড়ায় না, বড় পা ফেলে চলে যায়। জহুরার মনের ভেতর ময়ূর নৃত্য করছে, যাক শেষমেশ দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। গল্পের নাম প্রিয়জারুল ফুল। কলমেসা দিয়া সাধু। পর্ব ৩।